সেই দিন সন্ধ্যাবেলা শ্যামলডাঙ্গা গ্রামের দুজন লোক নরেনের চপের দোকানে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। এই তো আবার রোজকার নাটক শুরু হয়ে গেল। সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়, রোজ রোজ। ভাল লাগে না। হ্যাঁ, একদম ঠিক কথা। তবে যাই বলো, সন্ধ্যাবেলা গরম গরম চপ হাতে নিয়ে বসে গল্প গুজব করতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কিন্তু এ কি, মাধব কাকা তো এখনো এলেন না। মাধব কাকার কাছ থেকে এই সন্ধ্যাবেলা গল্প না শুনলে কোনো মজাই আসে না। আরে কি বলছিস? ওগুলো কোনো গল্প নয়, সবই নাকি সত্যি ঘটনা। আরে স্যার, তো আমার তো মনে হয় না এগুলো কোনো সত্যি ঘটনা। কেন? আগেবারের কথাটাই ধর না, বারটা ঠিক মনে পড়ছে না? ওই যে মাধব কাকা বলেছিলেন ডুগর রামের জায়গার কাছে একটা কুয়ো আছে, সেখানে নাকি একটা পিশাচ থাকে। সেটাও তো হতে পারে। এই দুনিয়ায় চোখের সামনে যা দেখা যায় তার বাইরে আরো অনেক কিছু থাকে। ও হয়তো বিশ্বাস করে না, তাই এসব কথা বলছে। এভাবে তিনজন গল্প করতে করতেই হঠাৎ সেখানে এক বুড়ো লোক এসে পৌঁছালো। কি রে, কি খবর তোদের? কেমন আছো সবাই? আজও দেখছি সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে গেল। আরে দেখো, মাধব কাকা এসে গেছেন। এই লোডশেডিং এর কথা আর কি বলবো। ছাড়ো তো, বসুন বসুন। আমরা তো আপনার কথাই বলছিলাম। আমরা ভাবছিলাম আজ হয়তো আপনি আসবেন না। আপনি না এলে তো আমাদের গপসপ জমেই না। ও আচ্ছা, তাই নাকি? দেখো, আমি তোমাদের থেকে বয়সে বড় হতে পারি, কিন্তু তোমাদের মতো তরুণ ছেলেদের সঙ্গে বসে গপসপ করার মজাই আলাদা। ওই বুড়োদের সঙ্গে বসে অন্যের বদনাম করতে আমার একেবারেই ভালো লাগে না। এই নাও কাকা, গরম গরম চপ পকোড়া। বাহ, এই মনোরম সন্ধ্যায় গরম গরম চপ আর পকোড়া খুবই চমৎকার। তাহলে বলুন কাকা, আজ আপনার জীবনের কোনো ঘটনা শোনাবেন? আচ্ছা কাকা, আপনি কি কখনো সামনে থেকে ভূত দেখেছেন? তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদের যে ঘটনাগুলো আমি শুনিয়ে থাকি সেগুলো সবই নাকি মন গড়া, কিন্তু আসলে তা নয়। আমি একজন ডাক্তার হিসেবে এই দেশের নানা জায়গায় কাজ করেছি। বিভিন্ন জায়গায় থাকতে গিয়ে কত রকমের অভিজ্ঞতা হয়েছে আমার, আর সেগুলোই আমি তোমাদের শোনাই। সত্যি কাকা, আপনি যে ঘটনাগুলো বলেন সেগুলো শুনলে তো যে কারোই ভয় লাগবেই। কাকা, আজকে নিজের চোখে দেখা কোনো ভূতের গল্প শোনান। হ্যাঁ হ্যাঁ, চলো আজ তাহলে একটু ভিন্ন ধরনের একটি সত্যি ঘটনা শোনাই। আশা করি এই ঘটনাটি শুধু ভয়ই দিবে না, তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তখন আমার বয়স খুব কম ছিল। ডাক্তার হিসেবে সবে সবে চাকরি শুরু করেছি। তখন ডাক্তার হিসেবে আমার প্রথম পোস্টিং হয়েছিল চাঁদপুর নামের একটি গ্রামে। সেই গ্রামটা শহর থেকে অনেক দূরে ছিল। তখনও সেখানে ঠিকভাবে বিদ্যুৎ পৌঁছায়নি। জায়গাটা আমার খুব ভালো লেগে গিয়েছিল। গ্রামের মানুষজন কয়েকদিনের মধ্যেই আমাকে আপন করে নিয়েছিল। সেই দিন গ্রামের দুজন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমাদের এই গ্রামটা আপনাকে কেমন লাগছে ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। জায়গাটা খুব শান্ত আর সুন্দর। ডাক্তারবাবু, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো সমস্যা বা কোনো জিনিসের দরকার হলে আমাদের অবশ্যই জানাবেন। না না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি একাই থাকি, তাই কোনো সমস্যাও নেই। আর শ্যাম ভাই তো আছেই, খাবার রান্না করে সব গুছিয়ে দেয়। খুব ভালো মানুষ, কোনো অসুবিধা নেই। এটা শুনে খুব খুশি হলাম। তবে ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলতেই হবে। ওই লোকটার কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। হাসি মুখে কথা বলতে বলতে দুজনেই হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যে খুব গম্ভীর হয়ে গেল। তুমি কি বিশেষ কিছু বলতে চাও? হ্যাঁ, সেটা তো বলতেই হবে। আসলে আপনি তো গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকেন, তাই বলছি। এই জায়গাটা একটু অদ্ভুত, ভালো নয়? আচ্ছা, কেন?
অন্ধকার হয়ে যাওয়ার পর খুব বেশি বাইরে বেরোবেন না, আর চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগেই হাসপাতাল থেকে ফিরে আসতে। কোয়ার্টারের পেছনের যে রাস্তাটা জঙ্গলের দিকে গেছে না, সেই রাস্তাটার খুব বদনাম আছে ডাক্তারবাবু, বদনাম। বদনাম মানে চোর ডাকাতের ভয় আছে ডাক্তারবাবু। রাতে ওই রাস্তায় কাউকে একা পেলে ওরা একেবারেই ছাড়ে না, এমনকি মেরেও ফেলতে পারে। এ তো ভীষণ ভয়ঙ্কর কথা। পুলিশ কিছু করছে না? আরে পুলিশ ওদের খুঁজে পেলে তবেই তো কিছু করবে। এই কারণেই আপনাকে সাবধান থাকতে হবে। এখন বুঝতে পারলাম কেন শ্যাম ভাই সন্ধ্যা হওয়ার আগেই সব কাজ সেরে চলে যেত। সেই দিন ওদের কথা শোনার পর থেকেই আমি খুব সতর্ক হয়ে গিয়েছিলাম। খুবই দরকার না থাকলে সন্ধ্যার পর আমি আর বাড়ি থেকে বেরোতাম না, আর হাসপাতালের কাজ সেরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতাম। সেই দিন রাতটা ছিল খুবই গভীর, আকাশটা ঘন কালো মেঘে ঢেকেছিল। সারাদিনের কাজ শেষ করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে আমার গভীর ঘুম ভেঙে গেল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ঘুমিয়ে পড়ছেন নাকি? খুব জরুরি দরকার। ডাক্তারবাবু, দয়া করে একবার দরজাটা খুলবেন। গভীর ঘুম ভেঙে যাওয়া একটু রাগও লাগছিল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। এত রাতে আমাকে কে ডাকছে? আমি যে একজন ডাক্তার এই কথাটা যেন কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম। কিন্তু নিজের দায়িত্বের কথা মনে পড়তেই ভাবলাম এত রাতে নিশ্চয়ই কেউ বড় বিপদে পড়েছে, তাই আমার কাছেই এসেছে। এই ভেবেই আমি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজার সামনে দাঁড়িয়েছিল মাঝবয়সী একজন লোক। এই গ্রামেরই কেউ হবে বোধহয়, ঠিক করে চিনতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? এত রাত্রে এখানে কি করছো? ডাক্তারবাবু, আপনি কি এখনই আমার সঙ্গে একটু আমাদের বাড়ি চলতে পারবেন? এত রাতে কি হয়েছে? ডাক্তারবাবু, আসলে আমার মায়ের শরীর খুব খারাপ, তিনি বিছানা থেকে উঠতেই পারছেন না। তাই নাকি? কিন্তু তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি জঙ্গল পেরিয়ে ওই পাশের আরেকটা গ্রামে। আসলে আমার মায়ের অবস্থা খুবই খারাপ, বাবাও বুড়ো হয়ে গেছেন। এত রাতে আর কেউ ছিল না বলেই আমি নিজেই আপনাকে ডাকতে এসেছি। নিজের মায়ের প্রতি তার এত ভালোবাসা দেখে আমারও খুব ভালো লাগলো। আমি আর কিছু না ভেবে নিজের ডাক্তারের জিনিসপত্র নিয়ে সঙ্গে সঙ্গে তার সঙ্গে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমার বাড়ি কি খুব দূরে? না ডাক্তারবাবু, পাশের গ্রামেই, একটু দূর আছে বটে, কিন্তু বেশি সময় লাগবে না। বাইরে বেরিয়ে অন্ধকারের একটু হাঁটতেই বৃষ্টির মৌসুম হওয়ার কারণে বেশ ঠান্ডা লাগছিল। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ধনু। লোকটি পথ দেখাতে দেখাতে আমার সামনে সামনে হাঁটছিল, আর আমি তার পেছনে পেছনে চলছিলাম। কিছু দূর যাওয়ার পর আমরা সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। চারিদিকে বড় বড় গাছ, আর মাঝখানের সরু পথ দিয়ে আমরা দুজন এগিয়ে যাচ্ছিলাম। আমার মনে ভিতরে ভিতরে অদ্ভুত এক রকমের অস্থিরতা হতে লাগলো, আর হঠাৎ করেই সেই দুই গ্রামবাসীর কথা মনে পড়ে গেল। আচ্ছা ধনু, এই জঙ্গলের পথ ছাড়া তোমাদের বাড়ি যাওয়ার আর কোনো রাস্তা নেই? আছে ডাক্তারবাবু, কিন্তু এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তোমার মায়ের তো শরীর খুব খারাপ, বলো তো কি কষ্টই না হচ্ছে তোমার মায়ের? মায়ের খুব মাথা ব্যথা করছে, সঙ্গে তীব্র জ্বরও আসছে। আমার মায়ের খুব কষ্ট হচ্ছে। ওটা বুঝতে আমার একদমই অসুবিধা হয়নি যে লোকটা তার মাকে ভীষণ ভালোবাসে। একটু এগোতেই মনে হলো যেন দুটো ছায়া আমাদের পেছন পেছন আসছে। এমনকি তাদের ফিস ফিস করে কথা বলার আওয়াজ কানে আসছিল। আমি বললাম, একটু তাড়াতাড়ি চলো ধনু, মনে হচ্ছে কেউ আমাদের পিছনে আসছে। আমার কথা শুনে ধনুও অন্ধকারের দিকে একবার তাকিয়ে আরো দ্রুত হাঁটতে শুরু করলো। আমরা যত দ্রুত চলছিলাম
পেছনে সেই দুটো ছায়ার গতিও ততই বেড়ে যাচ্ছিল। এই তোমরা দুজন দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। ওই যা আছে সব বের কর, তাড়াতাড়ি বের কর, না হলে এখানেই লাশ বানিয়ে দেবো। আমার কাছে কিছুই নেই, আর যা আছে তা রোগী দেখার জিনিসপত্র, তাছাড়া আর কিছুই নেই। তার কাছেও কিছু নেই। তার মায়ের শরীর খুব খারাপ, সেই কারণেই আমি তাকে দেখতে যাচ্ছি। আমাদের যেতে দাও, আমার মায়ের শরীর সত্যিই খুব খারাপ। আরে মরুক তোর মা, তাতে আমাদের কি? কি সব কথা বলে? আরে বাপরে, বাঁচাও রে, বাঁচাও বাঁচাও, আরে বাপরে বাঁচাও। আরে এটা কি হলো? ওই দুটা ডাকাত এমন চিৎকার করে পালালো কেন? ওরা হয়তো নিজের ভুল বুঝতে পেরে চলে গেছে। আপনি এখন তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, চলুন চলুন। আর একটু পরেই আমরা ধনুর বাড়িতে পৌঁছে যাই। এই দেখুন ডাক্তারবাবু, আমাদের বাড়ি। আপনি ভিতরে যান, আমি এখানেই আছি। তুমি ভিতরে যাবে না? না না, আপনি যান, আমি এখানেই থাকছি। ঘরের ভিতরে ঢুকে দেখলাম একটি বৃদ্ধা মহিলা বিছানায় শুয়ে আছেন। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। তার পাশেই বসে আছেন এক বৃদ্ধ মানুষ। এই তো নিশ্চয়ই ধনুর মা বাবা। প্রথম নজরেই বুঝে গেলাম তার অবস্থা খুবই খারাপ। আমার পরিচয় জানতেই দুজনেই যেন আনন্দে ভরে উঠলেন। ডাক্তারবাবু, আপনি এখানে এসে আমাদের যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। এত বড় বিপদের মধ্যে পড়ে আমি সেই লোকটির কথাই বলতে ভুলে গিয়েছিলাম। এই গভীর রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই বুঝে বাড়িতেই কিছু করার সিদ্ধান্ত নিলাম। বৃদ্ধ লোকটিকে বললাম, জ্বর খুব বেশি, এই অবস্থায় তো হাসপাতালে নেওয়া সম্ভব নয়। আমি তাদের একটি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আশা করি আপাতত এতে সুস্থ হয়ে যাবে। সময় নষ্ট না করে ইঞ্জেকশন দেওয়া হলো। আধা ঘন্টার মধ্যে অবস্থায় উন্নতি দেখতে পেলাম। আপনি সত্যিই ভগবান। ডাক্তারবাবু, যদি আজ আপনি সময় মতো না আসতেন তাহলে কি যে হতো। চিন্তা করবেন না, সকাল পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর আমি ভগবান নই, বরং আপনিই ভগবান, যে ধনুর মতো একজন মানুষ আপনার ছেলে। কি বলছেন ডাক্তারবাবু? ধনু? হ্যাঁ, ধনু তখন আমার বাড়িতে গিয়েছিল এবং বলেছিল যে তার মায়ের অবস্থা খুব খারাপ। সেই কথা শুনে আমি তাড়াহুড়া করে চলে এসেছিলাম। ধনু আমাকে ডেকে এনেছে তার মা খুব অসুস্থ বলে। এটা কি করে হয়? এটা কি বলছেন আপনি? কেন, কি হয়েছে? এত বিস্মিত কেন? ধনু, ভিতরে আসো, তোমার মায়ের অবস্থা দেখো। কিন্তু কোনো উত্তর আসলো না। বাইরে আর কিছু দেখা যাচ্ছিল না। আর দেখা যাবে না, কারণ তার কাজ শেষ হয়ে গেছে। কি মানে? বুঝলাম না। 1 বছর আগে শহর থেকে কাজ শেষ করে ফেরার সময় একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আমাদের ছেলে। আমাদের ছেলে তার মায়ের খুবই প্রিয় ছিল। মায়ের কোনো কষ্ট হলে সে পাগলের মতো হয়ে যেত। আজ আবারও তার মায়ের কষ্টের কারণে সে ফিরে এসেছে। বৃদ্ধ ব্যক্তির সব কথা শুনে আমি কিছু বলার মতো শব্দই পেলাম না। তখন ভোরের প্রথম রোশনি ফোটে। সত্যিকারের ছেলে কখনো মারা যায় না,